আকাশে মেঘের দেখা মিলেছে, মাঝে মাঝে কিন্তু বৃষ্টি নামছে আর বর্ষার অনুভূতি কিন্তু আমরা পাচ্ছি। এই সময় গ্রাম বাংলার মাঠে আপনারা দেখতে পাবেন আমন ধান রোপণ নিয়ে চাষি ভাইরা সব ব্যস্ত। তো আমন ধানের রোপণ এখন থেকে স্টার্ট হয়েছে। দূরে দেখতে পাচ্ছেন পাট কাটার পর সেখানেও কিন্তু আমন ধান করা হবে, যেটা লেট আমন। আগাম এবং লেট এই যে এক মাস সময়, শ্রাবণ মাসের মোটামুটি 20 তারিখ পর্যন্ত কিন্তু ধান বসবে, মানে রোপণ করা হবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার ব্যবস্থাপনা। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ধান চাষের প্রথম সার ব্যবস্থাপনা। প্রথম সার ব্যবস্থা মানে চাপানের কথা আমি কিন্তু বলছি না, আমি বলছি ধান রোপণের আগে আপনার জমিতে যে সারটা আমাদের প্রয়োগ করতে হবে, যে সার প্রয়োগ করায় আমাদের টার্গেট থাকে কি অধিক ফলন আমি পাবো। আমরা যখন ধান রোপণ করি আমাদের মাথাতে চলে যায় একদম শেষের কথা, যে ধানের ফলন আমি কিন্তু বেশি পাবো। কিন্তু অনেকগুলো ছোট ছোট পরিচর্যা মিলে কিন্তু শেষ লক্ষ্যে কিন্তু পৌঁছানো যায়। এই জন্য প্রথম থেকে কাদা থেকেই আমাদের সঠিক সার ব্যবস্থাপনা, সময় উপযোগী সারগুলো আমাদেরকে দিয়ে যেতে হবে। আপনি এখন যদি এড়িয়ে যান তার খেসারত কিন্তু আমাদের শেষ অবধি পর্যন্ত নিয়ে যেতে হতে পারে। খেয়াল করে দেখবেন আমরা ধানে যখন সার প্রয়োগ করি 3টে ভাগে ধান প্রয়োগ, মানে সারটা ভেঙে নিই। কাদা, মিনি চাপান, প্রধান চাপান, এই হচ্ছে প্রধান সার ব্যবস্থাপনা। তো আমরা ঠিক এখন যেগুলো দিতে হবে, এখন যদি আমরা স্কিপ করে যাই, এড়িয়ে যাই, পরে মিনি চাপানে যখন দিতে যাব, যে খাবারগুলো মেশাবো তখন কিন্তু বিক্রিয়া করে বসবে, তখন আপনি আশানুরূপ ফলন পাবেন না। অর্থাৎ একটা বা দুটো সারের কাজ আপনার পুরো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমাদের মাথাতে রাখতে হবে এখন যেগুলো দেওয়ার দরকার আমরা ঠিক সেই সারগুলো দেব। এবার বাজারে যে সারগুলো আপনি কিনতে যাবেন, ধরুন অনেক সার পাচ্ছেন না, বিকল্প সারের কথাগুলো বলে দেব। মানে 2-3 রকমের সার ব্যবস্থাপনার কথা আপনাদেরকে বলে দেব। আপনারা সেটা প্রয়োগ করুন এবং সময় উপযোগী পরিচর্যাগুলো করুন। ধান রোপণের আগে আমরা বীজতলাতে যে কাজগুলো করব, বীজতলাতে একটা স্প্রে করতে হবে আর কিছু অল্প খরচের একটা সার দিতে হবে, কি সেটা জানাবো। আর ধান রোপণের 3 দিন বাদে জমিতে যে পরিচর্যাটা করতে হবে সেটাও আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। এখন অনেকগুলো ছোট ছোট, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অনেক ছোট ছোট পরিচর্যা মিলে কিন্তু সফলতার দরগোড়ায়, অর্থাৎ অধিক ফলনের লক্ষ্যে কিন্তু পৌঁছানো যায়। তো যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম ভিডিওটা দেখছেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত এই 2026 সালে আমন ধানের সিরিজ এই সার ব্যবস্থাপনা দিয়ে আপনাদের সঙ্গে শুরু করছি। কিন্তু এর আগে বীজ নির্বাচন, তারপরে যে বীজতলার ঘাস নির্মূল করবেন কিভাবে, সে ভিডিও আপনারা কিন্তু পেয়েছেন। তো আজকে একদম মাঠ থেকে আপনাদেরকে যে সারগুলো দেবেন, সার ব্যবস্থা দিয়ে প্রথম ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি। লাইক করবেন একটা লাস্টে, ভিডিও লাস্টে যদি ভালো লাগে। আর অনেক চাষি ভাই আপনারা যে কমেন্টে লেখেন যে আমার যে সার ব্যবস্থাপনার মডেল আমি ঠিক যেভাবে এত বছর ধরে ব্যবহার করে আসছি, প্রত্যেক বছর তো আপনারা অনেক চাষি ভাই কিন্তু ফলো করেছেন। যারা ফলো করেছেন তারা ভালো ফলন পেয়েছেন, আমাকে সেটা কমেন্ট বক্সে যখন লিখেন, হোয়াটসঅ্যাপে যখন লিখে পাঠান, সত্যি ভালো লাগে। তো যাই হোক, আপনারা যারা করছেন গতানুগতিক পদ্ধতিতে আপনারা চাষ করুন না। ঠিক আমি যেভাবে বলছি আপনি 1 বিঘা করে দেখুন, রেজাল্ট পার্থক্য আপনি কিন্তু একটা দেখতে পাবেনই। আরও একটা কথা খেয়াল করে দেখুন, আমন মরশুমে আমরা আগে যে ধানগুলো চাষ করতাম গতানুগতিক পদ্ধতিতে কত পেতাম? 12 মণ 13 মণ। যখন 20 মণের কথা বলা যায় তখন কিন্তু সবাই একটা অবাক হয়ে যায় যে 20 মণ হয় নাকি। কিন্তু আধুনিক পদ্ধতিতে ধান চাষের ধারণা বদলেছে। আমনে 20-22, গত মরশুমে আপনি খেয়াল করে দেখবেন যে লেভেলের ধান হয়েছিল 24 মণ পর্যন্ত পৌঁছে গেছিল। কোন ধানের কথা বলছি? বর্ষা মিনিকিটের কথা বলছি। তো এখন অনেক বীজ, অনেক সার ব্যবস্থাপনার যে পরিবর্তন, এইগুলো প্রয়োগের ফলে এবং সঠিক পরিচর্যার মধ্য দিয়ে আমন মরশুমেও আমরা কিন্তু একদম সর্বোচ্চ ফলনের দিকে পৌঁছাতে পারি, সেটা আপনারা দেখেছেন আগে। তো এই বছর আপনারা প্রয়োগ করে দেখুন, ভালো রেজাল্ট পাবেন। তো আসুন এবার সারের কথা একে একে বলি। এবার ধানের সার ব্যবস্থার আগে আমরা অল্প একটু বীজতলার কথা বলে নিই। দেখুন, তলা থেকে আপনি যখন ধানটা তুলছেন, জমিতে রোপণ করার পর আপনি মিনিমাম 15 দিন পর্যন্ত কোনো প্রকারের স্প্রে কিন্তু করবেন না। তাহলে ধানের অল্প জায়গা, বীজতলা অল্প জায়গার ভিতরে আমার ধানের সমস্ত চারাগুলো আছে। তো ঠিক সেই জায়গায় আমরা যদি একটা স্প্রে করে বসিয়ে দিই, তাহলে আপনি 15 দিন পর্যন্ত নিশ্চিন্তে কিন্তু বসে থাকতে পারেন। তাহলে কি দেবেন? প্রথমে অল্প কটা সারের কথা বলি। দেখুন, বীজতলাতে আপনি অল্প কটা, যেদিন রোপণ করবেন তার 4 দিন 5 দিন আগে কটা ইউরিয়া ছেটাবেন। কেমন? ধরুন 1 কাঠা জায়গা 300 গ্রাম ইউরিয়া ছিটিয়ে দিলেন। তাহলে কি হবে? ওই যে 5 দিন আছে না, ইউরিয়াগুলো তাড়াতাড়ি জলে মিশবে। আর ধান গাছের গোড়ায় যখন পড়বে, ওই ছোট ছোট গাছের গোড়া থেকে দেখবেন ধান গাছের মানে চারার গোড়া থেকে ছোট ছোট ইউরিয়া খাওয়ার লোভে সাদা সাদা শিকড় কিন্তু ছাড়বে। যদি নাও ছাড়ে সেখানে সম্ভাবনা তৈরি হবে, একটা সম্ভাবনা তৈরি হবে। তো এইবার আপনারা যখন চারাটা তুলে জমিতে বসিয়ে দেবেন, ওই চারাগুলো লাগবে তাড়াতাড়ি। আর একটা বিষয় হচ্ছে, ওপরে একটা স্প্রে করতে হবে, রোগ মুক্ত করতে হবে।
দেখুন এই সময় বর্ষাকালে আমাদের মাজরার আক্রমণ কিন্তু বেশি দেখা দেয়। তো মাজরা একটা ওষুধ আপনার স্প্রে করে দিন, যেরকম সব থেকে সস্তায় যেটা হবে ইমামেকটিন বেনজোয়েট। আপনারা ইমামেকটিন বেনজোয়েট যেটা ভুজিয়া টাইপ আছে অথবা লিকুইড টাইপ যেটা আছে, আপনার যেটা খুশি হোক, একটা লেদা পোকা লার্ভা মারার ওষুধ আপনারা ফাইটাও দিতে পারেন, ঠিক আছে। আপনারা কোরাজেনও দিতে পারেন অল্প করে, এক চার্জারে আপনার যেরকম দিতে হয় 4 ml মতো অল্প একটু দিয়ে দিচ্ছেন, আর তার সঙ্গে একটু সাফ দেবেন, সাফ পাউডার, ম্যাঙ্কোজেব, কার্বনডিজম, আর একটু চিলেটেড জিঙ্ক। এই হচ্ছে আপনার সবগুলো একসঙ্গে মেশান, এই 3টে মেশান, একটা ধসা পচার ওষুধ, একটা মাজরার ওষুধ, আর একটা হচ্ছে আপনার গাছের খাবার চিলেটেড জিঙ্ক দিয়ে সুস্থ চারাগুলো তুলে আপনার জমিতে কিন্তু রোপণ করবেন। খুব তাড়াতাড়ি 3 দিনে দেখবেন আপনার শিকড় ছেড়ে কমপ্লিট গাছগুলো সোজা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বীজতলার পরিচর্যার কথা। আসি কাদার কথায়। দেখুন কাদাতে আমরা যে সারটার কথা বলছিলাম সেটা হচ্ছে ফসফরাস। দেখুন ধান গাছের সব থেকে উপযোগী সার হচ্ছে ফসফরাস। এই ফসফরাস এখন আমাদের কাদাতে প্রয়োগ করতেই হয়। দেখুন যেদিন আপনি কাদা করছেন ঠিক তার আগে, মানে পাটা দিচ্ছেন আপনি ফাইনাল যখন, তার আগে সারটা আপনি ছিটিয়ে দেবেন। কি কি দেবেন? দেখুন সিঙ্গেল সুপার ফসফেট আপনি ব্যবহার করতে পারেন যার ভিতরে ফসফরাস আছে, ডিএপি ব্যবহার করতেন যার ভিতরে ফসফরাস আছে, আর একটা হচ্ছে টিএসপি ব্যবহার করতে পারেন যার ভিতরে ফসফরাস আছে। বাংলাদেশে টিএসপির প্রচলন কিন্তু খুব বেশি। তাহলে আমরা ডিএপি দিয়ে শুরু করি। অনেক চাষি ভাই আপনারা ডিএপি ব্যবহার করেন। তো ডিএপি যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে প্রথমে পরিমাণটা বলি আপনারা 14 কেজি বা 12 কেজি ব্যবহার করুন। তাহলে এর ভিতরে আপনার কি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট ফসফরাস যেটা 46% আছে, 18% নাইট্রোজেন আছে। তাহলে আপনারা আর অল্প একটু নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে এর সঙ্গে 5 কেজি, 1 বিঘা 33 শতকের হিসাবে বলছি, 5 কেজি বা 4 কেজি ইউরিয়া অ্যাড করে দেবেন। ভালো করে শুনবেন। তাহলে ডিএপি আপনি নিলেন কত? 12 কেজি, সঙ্গে ইউরিয়া নিলেন কতটুকু নাইট্রোজেনের পূর্তি করার জন্য? 4 কেজি। তাহলে 12 আর 4 16 কেজি। তো এর ভিতরে আপনি পেয়ে গেলেন ফসফরাস 46% ফসফরাস, কিছু ইউরিয়া 46% নাইট্রোজেন, আর ওইদিকে 18% নাইট্রোজেন ডিএপির ভিতরে ছিল। নাইট্রোজেন আর ফসফরাস হয়ে গেল। তাহলে এক্সট্রা আপনাকে পটাশ কিছু দিতেই হবে, 6 থেকে 8 কেজি, 6 কেজি অথবা 8 কেজি কাদাতে পটাশ আপনি দিয়ে দিন। ব্যাস, প্রথম এই হলো আপনার কাদা সার ব্যবস্থাপনা ডিএপি দিয়ে। কিন্তু আপনি যদি মনে করেন ডিএপি সব জায়গায় পাওয়া যাচ্ছে না, এই বছরে দাম বেড়েছে, তাহলে তার পরিবর্তে কি ব্যবহার করা হয়? টিএসপি। টিএসপির ভিতরেও কিন্তু 46% আপনার ফসফরাস আছে। তো টিএসপি যদি দেওয়া যায়, এবং টিএসপি গুলনশুল, এর ফসফরাস যেটা আছে জলে সুন্দর গলে প্রায় 100%ই আপনার কিন্তু ফসফরাসের টিএসপির যে ফসফরাস থাকে সেটা কাজ হয়। ডিএপির কিন্তু 100% ফসফরাস কাজ হয় না। তাহলে এক্ষেত্রে আপনারা টিএসপি ব্যবহার করতে পারেন, সেটা 20 কেজি। টিএসপি কত দেবেন? 20 কেজি। তো এর সঙ্গে ইউরিয়া যখন অ্যাড করবেন, ইউরিয়ার পরিমাণ বেড়ে যাবে 8 থেকে 10 কেজি। তাহলে টিএসপি আপনি যদি ব্যবহার করেন 30 কেজি, ইউরিয়া কতটুকু ব্যবহার করবেন? ইউরিয়া 8 থেকে 10 কেজি, আপনি 8 কেজি দিন, আর পটাশ সঙ্গে 6 কেজি মিশিয়ে দিন। এটা হলো দ্বিতীয় সার ব্যবস্থাপনা। আসুন 3 নম্বর আমরা যদি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি। দেখুন সিঙ্গেল সুপার ফসফেট ডাস্ট এবং দানা আকারে পাওয়া যায়। তো সিঙ্গেল সুপার ফসফেট ডাস্ট যেটা নেবেন অবশ্যই ভালো কোম্পানি দেখে নেবেন। এক্ষেত্রে এসএসপি আপনি 40 কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন, কারণ পরিমাণ ফসফরাসের ভিতরে কম আছে। তাহলে আপনি 40 কেজি ব্যবহার করুন, তার সঙ্গে নাইট্রোজেন দিন 12 কেজি, আর পটাশ দিন 8 কেজি। এই হয়ে গেল আপনার কাদাতে প্রথম সার ব্যবস্থাপনা। 3 রকমের যে কোনো একটা আপনারা বেছে নিন। এবার আপনি যদি বলেন এর ভিতরে সব থেকে বেটার কোনটা হবে, আমি বলবো আপনি যে এসএসপি আছে ভালো কোম্পানি যদি ব্যবহার করতে পারেন, এসএসপি, পটাশ আর ইউরিয়া দিয়ে আপনি জমিতে প্রয়োগ করার পর পাটা দিয়ে ধানটা লাগিয়ে দিন, মই দিয়ে ধানটা লাগিয়ে দিন। এক্ষেত্রে ভালো কাজ হবে। কিন্তু ওই যে বললাম ভালো কোম্পানি দেখে, কারণ আপনি যখন এসএসপি ব্যবহার করবেন তখন ফসফরাস, ক্যালসিয়াম এবং সালফার এই 3টে থাকে ওর ভিতরে, এই জন্য কাজটা আপনি একটু ভালো পাবেন। আর সঙ্গে পটাশ আলাদা দিচ্ছেন, ইউরিয়া আলাদা দিচ্ছেন, গাছের চেহারা কিন্তু তাড়াতাড়ি ভালো হবে। আর কাদাটা মজার জন্য ফসফরাস সিঙ্গেল সুপার ফসফেটের মানে কাজটা খুব ভালো হয়। প্রতি বছর দেখুন ধান চাষের ক্ষেত্রে আমরা খোলের গুঁড়ো ব্যবহার করি। আমরা নিজের বাড়ির খোল ধান ভাঙানো মেশিনে গিয়ে সেখানে ভাঙানোর পর যে মিহি গুঁড়ো হয় সেটা আমরা কিন্তু প্রত্যেক বছর দিয়ে থাকি। তো খোল দিলে আপনি আলাদা একটা কিন্তু কাজ পাবেন। তো এই খোলটা আপনি কি মিনি চাপানে দেবেন নাকি কাদাতে দেবেন, একটা প্রশ্ন। আপনি দেখুন কাদাতেও দিতে পারেন, মিনি চাপানেও দিতে পারেন। তবে কাদাতে যদি দেন কোনো প্রকারের আপনার অসুবিধা নেই, বরং আরো ভালো হবে। তো আপনি কাদাতে 16 মণ 15 মণ খোলের গুঁড়ো তো সারগুলোর সঙ্গে ছিটিয়ে দেবেন, খুব সুন্দর কাজ পাবেন। তো এই সময় এই জন্য সার এই 4টের কথাই বললাম, এই 4টের বাইরে যাওয়ার দরকার নেই।
কিন্তু এর পরে যে সারগুলো দিতে হবে ঠিক 15 দিনের মাথায় অথবা 14 থেকে 15 দিন, বর্ষাকালে আপনি 12 দিনেও দিতে পারেন। কেমন? 12 থেকে 15 দিনের মাঝখানে যে গ্যাপে 3 দিন আপনি যে সারগুলো দেবেন, ভিডিওতে নজর রাখবেন, সেটা হচ্ছে সব থেকে প্রধান চাপানের থেকেও গুরুত্বপূর্ণ। কারণ আমাদের যে টিলারিং হবে, আমাদের যে পাশ কাটিগুলো হবে, আপনার টার্গেট হবে সবার আগে বার করা এবং সেগুলো খুব তাড়াতাড়ি বড় করা। ধান গাছে আপনি যদি সঠিক সময়ে সঠিক সারটা প্রয়োগ না করেন, তাহলে ধান গাছের গোছা পরে তৈরি করলে আপনার ফলন কিন্তু ব্যাঘাত করবে, একটু কম আপনি পাবেনই। তাহলে আমরা প্রত্যেকটা সারের স্টেপ নিয়ম মেনে চলবো এবং সঠিক সময়ে সঠিক সারগুলো প্রয়োগ করব। গাছে কিছু উদ্দীপক দেব, কিছু অনুঘটকের কাজ করবে, যেগুলো বাড়তে সাহায্য করবে, পাশকাঠি সারতে সাহায্য করবে। পরের ভিডিওতে দেখবেন সেগুলো। এবার আপনাদের সঙ্গে কথা বলবো আগাছার কথাই। দেখুন, আপনার আগাছা এই সময় বর্ষাকালে কিন্তু পাল্লা দিয়ে বাড়ে। আপনি ধান রোপণ করবেন, তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বাড়ে। তো আমাদের আগাছা কিন্তু নির্মূল করতেই হবে। কিন্তু কথা হচ্ছে, এই সময় ধান রোপণ করার ঠিক 72 ঘন্টা, মানে 3 দিনের পরেই 4 দিন পড়বে, সেই সকালবেলায় আপনি কিন্তু জমিতে আগাছা মারা ওষুধটা দেবেন। না হলে কিন্তু দেখুন, এখানে যে আগাছা মারা ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে প্রি এমার্জেন্স, অর্থাৎ যেটা ঘাসটা ফুটে বার হওয়ার তার যে বীজগুলো আছে মাটিতে, সেইগুলোকে সমস্ত নষ্ট করে দেবে। কিন্তু যেটা ফুটে যাবে, যদি অঙ্কুর হয়ে যায়, আপনি ধরুন লেট করছেন, অঙ্কুর হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কাজ করবে না। তাহলে 72 ঘন্টা পরে আপনাকে কিন্তু অবশ্যই প্রি এমার্জেন্স একটা হার্বিসাইড দিতে হবে, যেটা আপনারা জানেন, প্রেটিলাক্লোর। তো এই প্রেটিলাক্লোর বিভিন্ন কোম্পানির, আগে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যেরকম পাঁচ দিতে হবে ঘাস মারার জন্য, ঠিক না? ধানের কুড়োর সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করা হতো। এখন অনেকে 3 কেজি 4 কেজি ইউরিয়ার সঙ্গে মিশিয়ে জমিতে ছেটান। তো এই যে পাঁচ বলুন, রিফিট বলুন, প্রত্যেকটা টেকনিক্যাল কি হচ্ছে? প্রেটিলাক্লোর। তাহলে আমি টেকনিক্যালের কথাটা বললাম, প্রেটিলাক্লোর আপনারা জমিতে কিন্তু প্রয়োগ করবেন। এবার প্রয়োগ করার আগে জমিতে অবশ্যই এই রকম জল 1 ইঞ্চি মতো জল জমিতে কিন্তু বাঁধিয়ে রাখবেন। 1 ইঞ্চি জল জমিতে বাঁধাবেন, কারণ উপরে যখন আপনি ছিটিয়ে দেবেন, ওই টোটাল জলের মধ্য দিয়ে টোটাল জমিতে আপনার একটা লেয়ার আস্তরণ তৈরি করে ফেলে উপরে, ঠিক আছে? এইবার 24 ঘন্টা আপনি আর জল দেবেন না, ওইটা কমতে কমতে মাটিতে মিশবে। আস্তে আস্তে যখন জলটা দেখবেন টেনে যাবে, সেই সময় সব থেকে ভালো কাজ হবে। অর্থাৎ জল অবস্থায় আপনি প্রয়োগ করে দিন, সেই জলটাকে আস্তে আস্তে টানতে দিন 24 ঘন্টা, তাহলে সব থেকে ভালো কাজ হবে। কিন্তু জমি আপনি ফাটিয়ে বসবেন না। বর্ষাকালে আমরা এমনিই কিন্তু পরিচর্যা, জমিতে জল ম্যানেজমেন্ট ভালোভাবে করি না, বড়োর মতো করি না। এটা একটা আমাদের ফলন ঘাটতি হওয়ার কিন্তু প্রধান কারণ। তো যাই হোক, আগাছা মারার জন্য আপনারা প্রি এমার্জেন্স হার্বিসাইড অবশ্যই জমিতে প্রয়োগ করবেন। যাদের বেরিয়ে গেছে, ধরুন ভুল করে আপনি দিতে পারেননি, ছোট ছোট দেখতে পাচ্ছেন ফুটে গেছে, তো সেক্ষেত্রে আপনারা নমিনি গোল্ড ব্যবহার করতে পারেন। 15 লিটার জলে 20 ml ওপরে আপনারা স্প্রে করে দেবেন নমিনি গোল্ড, বিসপাইরিব্যাক সোডিয়াম। তো এই আগাছা আপনারা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন, নাহলে বর্ষাকালে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, ধানের সঙ্গে সঙ্গে আগাছা বাড়বে, ফলন কম হওয়ার এটা একটা প্রধান কারণ। কত বয়সের চারা আপনি রোপণ করবেন? দেখুন, এই যে চারাগুলো দেখছেন, এগুলোর বয়স 28 দিন। এবং ধানের দিকে যদি ভালো করে লক্ষ্য করেন, চারার দিকে, চারাগুলো দেখুন খুব সরু সরু, এটা 50-27। তো এই 50-27 যে সরু ধান হয়, যে কারণে গাছগুলো সরু, এগুলো আপনার 28 থেকে 30 দিনের ভিতর জমিতে বসাবেন। কিন্তু যদি মোটা ধান হয়, মোটা ধানের অর্থাৎ দীর্ঘমেয়াদী ধানের ক্ষেত্রে আপনি সেটা 40 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু 40 দিন ক্রস যেন না করে। ধান রোপণের সময় প্রতিটি গোছায় আপনি কটি করে ধান দেবেন? দেখুন, আমরা রোপণ করি একটা গোছায় 5-6 ম্যাক্সিমাম 7 পর্যন্ত যায়। তো আপনি 5-6টা করে গড়ে আপনি কিন্তু দিতে পারেন। আর এক হাতে আপনি 3টে গোছা দেবেন। এক হাত বাই এক হাতের ভিতরে আপনি 3 বাই 3 বলে, এইভাবে কিন্তু 5টা-6টা দিয়ে আপনি কিন্তু লাগিয়ে যাবেন, রোপণ করে যাবেন। যদি বিলে জোরালো জমি হয়, তাহলে আপনি আরেকটু হালকাও করতে পারেন। মনে রাখবেন, বর্ষাকালে আপনি যদি ধান ভীষণ টাইট করে ফেলেন, মানে ঘন রোপণ করে ফেলেন, তাহলে ফলনে কিন্তু প্রভাব পড়বে, আর বিভিন্ন ধরনের রোগ, ব্লাস্ট, বিএলবি, এই ধরনের রোগ কিন্তু বাসা বাঁধবে। অতিরিক্ত ঘন করলেই যে ফলন বেশি হবে এমন কিন্তু কোনো কথা নয়। আর আপনার গোছাও কিন্তু তখন পাশকাঠির সংখ্যাও কম হবে যদি অতিরিক্ত ঘন হয়। এই জন্য হাতে ম্যাক্সিমাম 3টে, তার থেকে একটু যদি হালকাও হয় কোনো সমস্যা নেই, কারণ গোছাতে আপনি 5 থেকে 6টা দিচ্ছেন। আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা যে দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।